আমরা যে এত টাকা পয়সা দিয়ে গণেশবাবুকে পুষি, মানে আমরা মাইনে দিই তাকে, তো আমরা ভেবেছিলাম যে নির্বাচনটা হয়ে গেছে, এবারে অন্তত আমাদের ভূমিকা শেষ, এবারে তার ভূমিকা। এখন দেখতে পাচ্ছি বিজেপি বলছে যে না, আমি তো শেষ মানি না, খেলার হুইসেল বেজে গেছে, আম্পায়ার হুইসেল বাজিয়ে দিয়েছে, এবার বলছে আমাদের পেনাল্টি হবে, এবার বলছে রেফারি অ্যানাউন্স করে দিল এবার আমাদের পেনাল্টি শুট হবে। এ তো আশ্চর্য ব্যাপার। এমন একটা নির্বাচন হলো যেটা ভারতবর্ষের সবচেয়ে বেশি রক্তপাত হলো। ওরা বলছে না খবরের কাছে রক্তপাতহীন, আরে এমন কোন নির্বাচন আছে যেখানে বিএলএ ওরা আত্মহত্যা করেছে, 250টা মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি রক্তপাত হলো যে নির্বাচনটা, গণেশ কুমার তাও পদত্যাগ করলো না। এখন ওদের হচ্ছে লাস্ট রিসর্ট কাউন্টিং এজেন্টদের যদি মনোবলটা ভাঙা যায়। বাংলায় আগামী 4 তারিখে হাজার হাজার গোলকিপার যাচ্ছে গণতন্ত্রের গোলপোস্টটাকে আগলাতে, সংবিধানের গোলপোস্টটাকে আগলাতে, বাংলা এবং দেশের গোলপোস্টটাকে আগলাতে। দিদি, ভোট শেষ হয়েছে, এবার শুরু হয়েছে স্ট্রং রুম নিয়ে ঝামেলা। আমরা দেখেছি একের পর এক প্রার্থী অভিযোগ করেছিলেন এবং খোদ মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত হয়েছিলেন। কি বলবেন, এটি কি আদৌ কি সত্যি যে এরকমভাবে বিজেপি কারচুপি করছে? দেখো, ভোটের 2 রকমের সময় হয়। একটা হচ্ছে যে আমরা ভোট দিলাম, রাজনৈতিক দলগুলো প্রচার করলো, সেই সময় প্রশাসক হিসেবে নির্বাচন কমিশনের কিছু ভূমিকা থাকে। আর ভোট শেষের পর শুধুই নির্বাচন কমিশনের ভূমিকা থাকে। তারা ভোট গুনবে, তারা ব্যবস্থা করবে, তারা ইভিএম নিয়ে আসবে, তারা ইভিএম দেখবে, তারা ইভিএমে তালা দেবে। সেই সময় জনতার কোনো ভূমিকা থাকে না। এবারের নির্বাচনে আমরা যে এত টাকা পয়সা দিয়ে গণেশবাবুকে পুষি, মানে আমরা মাইনে দিই তাকে, তো আমরা ভেবেছিলাম যে নির্বাচনটা হয়ে গেছে, এবারে অন্তত আমাদের ভূমিকা শেষ, এবারে তার ভূমিকা। এখন দেখতে পাচ্ছি বিজেপি বলছে যে না, আমি তো শেষ মানি না, খেলার হুইসেল বেজে গেছে, আম্পায়ার হুইসেল বাজিয়ে দিয়েছে, এবার বলছে আমাদের পেনাল্টি হবে, এবার বলছে রেফারি অ্যানাউন্স করে দিল এবার আমাদের পেনাল্টি শুট হবে। এ তো আশ্চর্য ব্যাপার। শুধু কিছু সাট্টা খেলুড়ে, মিডিয়ার কিছু, তারা সাট্টা খেলে, বেটিং করে, যেরকম ক্রিকেটে বেটিং হয়, এক্সিট পোলে হচ্ছে বেটিং করার একটা জায়গা। এই যেমন ভিকে বাজাজ, এই যে চাণক্য টিভি, দেখবে 2024 সালে এরকম একটা সাট্টা খেলা হয়েছিল। এটাকে ইংরাজিতে বলা হয় পাম্প অ্যান্ড ডাম্প। পাম্প অ্যান্ড ডাম্প মানে যেটা বাংলায় হচ্ছে বেলুনকে গ্যাস দিয়ে ফোলাও, তারপরে ফুটো করে দাও, বেলুনটা চুপসে যাবে। এই যে যারা বেটিং করে, তারা যেটা করে, নির্বাচনের গণনার ঠিক আগের দিন পর্যন্ত মিথ্যে মিথ্যে তোমাকে হাইপ করবে যে তুমি জিতছ, তুমি 400 পার হবে। 2024 সালে হলো 3 তারিখে 3 জুন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী বলছেন আমাদের শেয়ার বাজার দারুণ উঁচুতে, জনগণ তোমরা শেয়ার কেনো। আর যেদিনকে গণনা হচ্ছে 4 জুন, তার ঠিক আগে যারা শেয়ারটা বাজারে ছাড়লো, যারা এই হাইপটা তুললো, তারা সমস্ত শেয়ার বিক্রি বাটা করে ভেঙে গেল, নিজেদের পয়সাটা তারা নিয়ে নিল। তখন তো শেয়ার বাজার বিশাল উঁচুতে। আর তারপরে 400 পার যখন দেখা যাচ্ছে যে মোদিরা একেবারে ধসে গেছে, তখন 250 তারা পায়নি। এবার তখন জনতা তো কিনে ফেলেছে শেয়ার, জনতা ভুগবে। আর তখন তো ওই মিডিয়াকে কেউ দেখবে না, ওই এক্সিট পোল যারা করেছে তাদের কেউ দেখবে না। তার মানে এক্সিট পোলের যারা কারবারি, তারা হচ্ছে সাট্টা খেলুড়ে, জুয়া খেলে, বেটিং করে। গদি মিডিয়া তার একটা অংশ, এবং প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীও তার অংশ। এবং যে কারণে আগের বার নির্বাচনের পর জেপিসি মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির একটা প্রস্তাব এসেছিল যে কারা এই বেটিংটা করছে, কারা এই সাট্টাটা খেলছে, মানুষকে হাইপে তুলে, আবেগে তুলে। তো এইটুকু আমরা বুঝতে পেরেছি যে এটা একটা সাট্টা খেলা চলছে, মিডিয়া এই হাইপটা করছে, পাম্প অ্যান্ড ডাম্প সিস্টেম করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে ওরা যেটা চাইছে যে তৃণমূল কংগ্রেসের যারা কাউন্টিং এজেন্ট, তাদের মনোবলটা যদি ভাঙিয়ে দেওয়া যায়, শেষ ওদের প্ল্যান এ ফেল, প্ল্যান বি ফেল, গণেশ কুমার ফেল, সমস্ত ফেল। ট্রাইব্যুনালে দেখা যাচ্ছে যতগুলো মানুষ আপিল করেছে তার 99.4% ঠিক। তার মানে এই 27 লক্ষর মধ্যে 26 লক্ষ ঠিক, 26 লক্ষ মানুষ মানে যথার্থ, যাদেরকে অধিকারটা কেড়ে নেওয়া হয়েছিল। এই মানে স্যাম্পলিং থেকেই বোঝা যাচ্ছে। তার মানে এখনও গণেশ কুমার, যিনি নাকি বিজেপি করেন না, তাহলে তার পদত্যাগ করা উচিত ছিল এত বড় একটা ফেলিয়ারের পর। এমন একটা নির্বাচন হলো যেটা ভারতবর্ষের সবচেয়ে বেশি রক্তপাত হলো। ওরা বলছে না খবরের কাছে রক্তপাতহীন, আরে এমন কোন নির্বাচন আছে যেখানে বিএলএ ওরা আত্মহত্যা করেছে, 250টা মানুষ মারা গেছে। সবচেয়ে বেশি রক্তপাত হলো যে নির্বাচনটা, গণেশ কুমার তাও পদত্যাগ করলো না। এখন ওদের হচ্ছে লাস্ট রিসর্ট
কাউন্টিং এজেন্টদের যদি মনোবলটা ভাঙা যায়। তার মানে ভোট কেন্দ্রে যোগ হয়, সবসময় যোগ হতে থাকে। এবার কাউন্টিং এজেন্টরা ভরসা করে, ঠিক আছে একজন যোগ করছে, শেষ মুহূর্তে সবই দেখা যাচ্ছে শেষ মুহূর্তে যোগটা ভুল করলো, কাউন্টিং এজেন্টরা মনোবল ভেঙে গেছে, তারা বলছে না না আমরা তো হারছি, ঠিক আছে ওটা হোক। তার মানে এই যে মনোবলটা ভেঙে দেওয়া, তারা ভেবেছিল এটা করবে, কিন্তু তারা জানে না যে পশ্চিমবঙ্গে 4 তারিখে গোলকিপাররা যাচ্ছে। তুমি তো বাচ্চা মেয়ে, তুমি জানো না শিবাজি ব্যানার্জি বাংলার একজন অত্যন্ত মানে প্রথিত যশা গোলকিপার, ভাস্কর গাঙ্গুলি প্রথিত যশা গোলকিপার, পিটার থাঙ্গরাজ প্রথিত যশা গোলকিপার। বাংলায় আগামী 4 তারিখে হাজার হাজার গোলকিপার যাচ্ছে গণতন্ত্রের গোলপোস্টটাকে আগলাতে, সংবিধানের গোলপোস্টটাকে আগলাতে, বাংলা এবং দেশের গোলপোস্টটাকে আগলাতে। তারা বুক দিয়ে হাত দিয়ে স্লোগান দিয়ে জয় বাংলা বলে ওই গোলপোস্ট আটকাবে। আমরা সাধারণ মানুষ, আমরা বিজেপির মতো ধর্ষকদের গলায় মালা পরাই না, কিন্তু 4 তারিখ তারা একেবারে নার্ভকে টান টান রেখে, সতেজ রেখে, শান্ত রেখে তারা যখন ঘর থেকে বেরোবে আমরা তাদের গলায় মালাটা পরাবো। এটা ওই যে যিনি বিজেপি করেন না জ্ঞানেশবাবু, যিনি এখনও পদত্যাগ করেননি জ্ঞানেশবাবু, তাকে এটা বুঝিয়ে দিচ্ছি। অন্যদিকে নির্বাচন কমিশন দাবি করছে যে তৃণমূল কংগ্রেস যে অভিযোগ করেছিল সেই অভিযোগকে তারা খারিজ করেছে নির্বাচন কমিশন, কি বলবেন? নির্বাচন কমিশন তো ওই যে বললাম, যারা এখনও এটাই স্বীকার করতে রাজি নয় যে এই নির্বাচনটা হচ্ছে সবচেয়ে বেশি রক্তপাত হয়েছে, তারা কি খারিজ করলো আর কি রাখলো? যারা ট্রাইব্যুনালের 99% ভুল হয়েছে, যে কটা ট্রাইব্যুনালে অ্যাপিল হয়েছে তার মধ্যে 99% ফিরে এসছে, তাদের কথার কি দাম আছে? যারা এইটুকু কাজ করতে পারে না তাদের যে কেন আমরা মাইনে দিই সেটাই আমরা জানি না। আমরা দেখলাম অন্যদিকে দিলীপ ঘোষ বলছে তৃণমূলের খেলা শেষ, তাই তারা এত লাফালাফি করছে, মুখ্যমন্ত্রী প্রাক্তন হয়ে যাবেন তাই এত লাফালাফি। কি মানে উনি বোধহয় ভাবছেন যে তৃণমূলে আসবেন, উনি বোধহয় এরকম ভাবছেন। তা দিলীপ ঘোষ তৃণমূলে মানে উনি যেরকম লাফালাফি করছেন, দেখুন যারা যত বেশি লাফায়, আমরা সাধারণ মানুষ আমরা তো অত বুঝি না খেলা, কিন্তু এটুকু বুঝি যে লাফাচ্ছে মানে নির্বাচনের পরে যেহেতু তারা হারবে, এবার তারা বিভিন্ন দুয়ারে দুয়ারে যাবে, হয়তো এরকমই ব্যাপার, দাম বাড়াচ্ছে। দেখো নরেন্দ্র মোদী তো আর অটো চড়ে না, অমিত শাহরা তার অটো চড়ে না, অটো চড়ি আমি আপনি। যারা অটো চালায় তারাও এখন বিপদগ্রস্ত যে কি করে চালাবো, কি করে আমি 10 টাকা যেটা ভাড়া নিই সেটা 15 টাকা নেব, মানুষের তো বিপদ। তার মানে যারা নিজেরা অটো চড়ে না তারা তো দাম বাড়াবেই, নির্বাচনে বুঝে গেছে হারবে, এখন দাম বাড়াচ্ছে। এখন 29 সালেও তো তাদের আর ভবিষ্যৎ নেই, তারা যাচ্ছে। যেখানে ওরা ক্ষমতায় যায় ওরা বুলডোজার চড়ে যায়, তার মানে তোমাকে যা যা প্রতিশ্রুতি দিয়েছে একটাও রাখবে না। তুমি যদি চাও বলো যে আমাকে প্রতিশ্রুতি দাও, তখন বুলডোজার চালাবে। ওদের একটাই অস্ত্র, ওদের একটাই বাহন, ওদের বাহন হচ্ছে বুলডোজার।